নিট স্পেশাল ক্লাসের চতুর্থ লেসন আমরা শুরু করছি। এখানে আমরা পোটেনশিওমিটারের সাহায্যে একটা তড়িৎ কোষের অজানা তড়িৎচালক বলের মান নির্ণয় করব। ইএমএফ, উই আর টু এস্টিমেট দ্য ইএমএফ অফ এ ইলেকট্রিক্যাল সেল। এছাড়া আর আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেল কী করে এক্ষেত্রে ডিটারমিন করতে পারি সেটা দেখব। পোটেনশিওমিটারে এখানে দেখো দুটো অংশ দেখা যাচ্ছে। একটা হচ্ছে নিচের অংশে একটা সার্কিট আছে, এ বি সি ডি এ করে একটা সার্কিট। এটাকে বলা হয় রেফারেন্স সার্কিট। এই রেফারেন্স সার্কিট কী কাজে লাগে? টু মেজার দ্য ইএমএফ অফ এ সেল। এবং এই দেখতে পাচ্ছ ওপরে এই যে দুটো সেল, একটার ইএমএফ ই আর এক্সপেরিমেন্টাল সেলের ইএমএফ ধরো E1। এই E1 তড়িৎচালক বলের সেলটার ইএমএফকে মাপা হবে। এবং দুটো সেলের কানেকশান দেখো, আমার রেফারেন্স সার্কিটের সেলের পজিটিভ প্রান্ত যেখানে যুক্ত, এক্সপেরিমেন্টাল সেলেরও পজিটিভ প্রান্ত একই বিন্দুতে কিন্তু যুক্ত আছে। রেফারেন্স সার্কিটে আমাদের কি কি আছে সেটা দেখা যায়। এক নম্বর দেখো, প্রথমত আছে একটা মিলি অ্যামমিটার, একটা রিওস্ট্যাট এবং এই পোটেনশিওমিটারটা রয়েছে। এই পোটেনশিওমিটারের এখানে কিন্তু 10টা তার থাকে, এই রকম পর পর ঘুরিয়ে তার জড়ানো থাকে। পুরো ব্যবস্থাটার মধ্যে এইভাবে একদিক থেকে শুরু করে ঘুরে আরেক দিকে শেষ হয়, এইভাবে পরপর 10টা তার থাকে এখানে, সেই জায়গাটা দেখানো হয়েছে। এবং এক্সপেরিমেন্টাল সেলের সার্কিটে একটা গ্যালভানোমিটার আছে। গ্যালভানোমিটারটায় অবশ্য কারেন্টকে কমাবার জন্য, কম কারেন্ট যাতে সাধারণত যায়, গ্যালভানোমিটারটাকে প্রোটেকশান দেওয়ার জন্য এর সঙ্গে হয় সমান্তরাল সমবায় ক্ষুদ্র মানের রোধ যোগ করা হয়, অথবা শ্রেণী সমবায়ে রোধবাক্সের সাহায্যে বৃহৎ মানের রোধ যোগ করা হয়, যাতে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কম পরিমাণ কারেন্ট যেতে পারে। এখন আমরা যেটা করব যে এখানে কিভাবে ব্যালেন্স করব, কিভাবে ওই সেলের ইএমএফটা ব্যালেন্সড হচ্ছে এটা দেখার চেষ্টা করব। ধরো এইখানেতে পোটেনশিওমিটার ওয়্যার, এই যে 10 মিটার দীর্ঘ, একটা তার কিন্তু 1 মিটার করে দীর্ঘ হয়, তাহলে 10 মিটার দীর্ঘ তার রেজিস্ট্যান্স কতখানি সেটা আমরা মেপে নেব আগে। তাহলে রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার হলো R। এখানে রিওস্ট্যাট আছে RH। তাহলে দেখো এই যে এই রেফারেন্স সার্কিট বললাম, এখানে কারেন্ট I সমান কত হলো E/R প্লাস RH, টোটাল রেজিস্ট্যান্স, মোট ইএমএফ, মোট তড়িৎচালক বল বাই মোট রোধ, এই করে আমরা মূল কারেন্ট পেলাম। তাহলে রেফারেন্স সার্কিটে ভোল্টেজ ড্রপ কত? দেখো রেফারেন্স সার্কিটে কার ভোল্টেজ ড্রপ? পোটেনশিওমিটারের এগেনস্টে। পোটেনশিওমিটারের রোধ কত ছিল? R ইজ দ্য পোটেনশিওমিটার রেজিস্ট্যান্স। পোটেনশিওমিটারের রেজিস্ট্যান্স আমাদের ছিল R, তার এগেনস্টে ভোল্টেজ ড্রপ হলো I ইন্টু R সমান ER বাই R প্লাস RH। তাহলে এবার একক দৈর্ঘ্যের ভোল্টেজ ড্রপ কতখানি? দেখো পোটেনশিওমিটার ওয়্যারের মোট দৈর্ঘ্য আমরা বলেছি নর্মালি থাকে 10 মিটার, সেই দৈর্ঘ্যটাই আমরা ক্যাপিটাল L ধরছি। তাহলে পোটেনশিয়াল ড্রপ পার ইউনিট লেন্থ, মানে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট যাকে বলে, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা পোটেনশিয়াল ড্রপ পার ইউনিট লেন্থ ইকুয়ালস টু V/L সমান E ইন্টু R বাই R প্লাস RH ইন্টু L। এটা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এইবার দেখো আমরা এইভাবে, এটাকে জকি বলে, এই জকিটা 10টা তারের যে কোনোটা টাচ করতে পারে, এরকম 10টা লেগ বিশিষ্ট জকি হতে পারে, অথবা এখন যেগুলো হয় শুধু এরকম পেনের মতন জকি, যেখানে সে খুশি টাচ করানো যাবে। যেখানে টাচ করবে সেখানে গিয়ে কিন্তু সার্কিটটা টার্মিনেট করে যাবে, তার মানে সার্কিটটা তখন দুটো অংশ হয়ে গেল। দেখো এই যে ধরো এখানে সি বিন্দুতে ধরো তুমি টাচ করেছো, তাহলে কি দাঁড়ালো? এইখানে এই বহির্বর্তনীতে একটা অংশ দেখতে পাচ্ছ APQLC, এই অংশের মধ্যে দিয়ে এই A আর C কিন্তু ভেতরে যুক্ত তার দিয়ে, তাহলে এই AC এর মধ্যে একটা ক্লোজ সার্কিট পাচ্ছ, এটাই এক্সপেরিমেন্টাল সার্কিট। রেফারেন্স সার্কিটের জন্য ACর মধ্যে একটা ভোল্টেজ ড্রপ কাজ করবে, এবং A পয়েন্ট পজিটিভে আছে, C পয়েন্ট নেগেটিভে। তাহলে দেখো এই AC এর মধ্যে যে পোটেনশিয়াল ড্রপ কাজ করবে, সেই পোটেনশিয়ালের জন্য এক্সটার্নাল সার্কিটে কিন্তু কারেন্ট যাবে কোথা থেকে কোথায়? A থেকে APQ হয়ে Cতে, সুতরাং তার কারেন্ট যাচ্ছে এদিকে, আর E1 সেল কারেন্ট দিচ্ছে কোথায়? বিপরীত দিকে। এইবার কোষের যদি এই E1-এর যা ইএমএফ আর A আর C বিন্দুর মধ্যে যদি পোটেনশিয়াল ড্রপ সমান হয়ে যায়, তাহলে এই বর্তনীতে কার্যকর পোটেনশিয়াল হয়ে যাবে 0। তাহলে কি হয়ে যাবে? ধরো এখানে পোটেনশিয়াল ড্রপ V
আর এটা হলো E1। তাহলে দুটো এই ভি ভোল্টেজ ড্রপটা যেদিকে কারেন্ট পাঠাচ্ছে, E1 উল্টো দিকে কারেন্ট পাঠাচ্ছে, তাহলে কার্যকর ইএমএফ কত হবে? E1 মাইনাস ভি, এটাই কত হয়ে যাচ্ছে যখন গ্যালভানোমিটারে কোনো কারেন্ট নেই, দিস ইজ ইকুয়ালস টু 0। সো E1 সমান সমান ভি। হোয়াট ইজ ভি? বা ধরো তোমার এখানে ভি না বলে V1 বলো, কারণ আমরা আর একটা ভি বলেছি। তাহলে E1 সমান V1। তার মানে এ আর সি বিন্দুর মধ্যে পোটেনশিয়াল ড্রপ যদি V1 হয়, সেটা ইএমএফ অফ দ্য সেল E1 এর সঙ্গে সমান যদি হয়, তাহলে আমাদের এই যে এক্সপেরিমেন্টাল সার্কিট, অর্থাৎ এ সেল হয়ে পি হয়ে কিউ হয়ে সি নিয়ে যে এক্সপেরিমেন্টাল সার্কিট হলো, তাতে কোনো কারেন্ট যাবে না। সো গ্যালভানোমিটার কারেন্ট উইল বি 0 ইন দ্যাট কেস। তাহলে সেই অবস্থায় যদি আমার এই এসি যে লেন্থ, এটা যদি স্মল এল হয়, তাহলে দেখো এখানে আমরা কি বের করেছিলাম, রেফারেন্স সার্কিট নিয়ে যখন কথা বলবো পরপর চোখ বুঝে ক্যালকুলেশন করবো যে রেফারেন্স সার্কিটে কারেন্ট কতখানি। কারেন্ট মানে টোটাল ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে রিওস্ট্যাট আছে বা কোনো রোধ বাক্স আছে, তার রোধ প্লাস পোটেনশিওমিটার ওয়্যারের রোধ, ওই যে 10 মিটার দীর্ঘ তার, কোনো ক্ষেত্রে 2 মিটারও থাকে, 4 মিটারও থাকতে পারে, বিভিন্ন অঙ্ক কষার ক্ষেত্রে দেখবে বিভিন্ন ডেটা দিচ্ছে, তা দেখার দরকার নেই, সেখানে পোটেনশিওমিটার ওয়্যারের রোধটা কতখানি দেখে নেব। তাহলে সেখানে ভোল্টেজ ড্রপ ভি ইকুয়ালস টু IR সমান ER বাই R প্লাস RH। তাহলে এই ভোল্টেজ ড্রপটা পেলাম কার? পোটেনশিওমিটার ওয়্যারের। তাহলে একক দৈর্ঘ্যের ভোল্টেজ ড্রপ, যেটা পোটেনশিওমিটার ওয়্যারের পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, সেটা কত? ভি বাই এল। কত হলো? ER বাই R প্লাস RH ইন্টু এল। তাহলে এটাই পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এইবার ধরো এসি ব্যালান্সিং লেন্থের দৈর্ঘ্য হলো স্মল এল। তাহলে দেখো একক দৈর্ঘ্যের পোটেনশিয়াল ড্রপ ভি বাই এল, তাহলে ব্যালান্সিং লেন্থের পোটেনশিয়াল ড্রপ ইন্টু এল, এটাই ব্যালান্সিং লেন্থের তাহলে পোটেনশিয়াল ড্রপ দাঁড়ালো। এটাই কি? এটাই হলো V1। আর তোমরা দেখেছো যে যখন ব্যালান্সড হচ্ছে E1 সমান সমান V1, তাহলে এটাই তো এই V1 যেটা বেরোলো, V1 ব্যালান্সিং লেন্থের যে পোটেনশিয়াল ড্রপ ইকুয়ালস টু ইএমএফ অফ দ্য সেল E1। সুতরাং পোটেনশিওমিটারের কোনো অঙ্কে প্রথমত অ্যাপ্রোচ হবে রেফারেন্স সার্কিটটাকে দেখে নেব, তার কারেন্ট বের করব, তারপরে তার ভোল্টেজ ড্রপ বের করব। এই ভোল্টেজ ড্রপটা কি? পোটেনশিওমিটার এগেনস্টে মোট ভোল্টেজ ড্রপ। তারপর কি করব? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে একক দৈর্ঘ্যের ভোল্টেজ ড্রপ কতখানি পোটেনশিওমিটার ওয়্যারের। তারপরে ব্যালান্সিং লেন্থে পোটেনশিয়াল ড্রপ ইকুয়ালস টু ইএমএফ অফ দ্য সেল, কারণ ব্যালান্সিং লেন্থে গ্যালভানোমিটারে কিন্তু কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে একটা সেলের ইএমএফ এইভাবে আমরা বের করে নিতে পারি। কিন্তু এছাড়া কি করতে পারে? দুটো সেলের ইএমএফের কম্পেয়ার করতে পারে। কিভাবে করবে দেখো, সেখানেতে দেখা যাচ্ছে যে এখানে 2A কি যুক্ত করেছি আগের অঙ্কের সঙ্গে, আগের অঙ্কের মতনই রেফারেন্স সার্কিট আছে। দেখো আগের অঙ্কে যেভাবে আমরা রেফারেন্স সার্কিট নিয়েছিলাম, এখানেও সেই রকমই রেফারেন্স সার্কিট আছে। দেখো AD হয়ে এখানে একটা অংশ এই শীতে এসে শেষ হচ্ছে। এখানে কিন্তু একটা 2A কি আছে দেখো, 1 নম্বর গ্যাপে আমি চাবি দিলে প্রথম সেলের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, দ্বিতীয়টা অফ হবে। আর যদি 2 নম্বর পয়েন্টে আমি চাবি দিই, তাহলে দ্বিতীয় সেলের জন্য কারেন্ট যাবে, প্রথমের চাবিটা তুলে নিয়েছি, তাহলে দ্বিতীয়টার জন্য কারেন্ট যাবে। এবার আমাদের সেই রেফারেন্স সার্কিট আছে, রেফারেন্স সার্কিটে কি আছে? একটা ইএমএফ, সোর্স অফ ইএমএফ ই আছে, এবং রেফারেন্স সার্কিটে একটা মিলি অ্যাম্পিটার আছে, সে কারেন্টটাকে মাপছে, RHটাকে মাপছে। RHটা কি? RHটা হলো রিওস্ট্যাট বলতে পারি, অথবা একটা রেজিস্ট্যান্স বক্স, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স এখানে পুট করা হচ্ছে, যার মানটা আমাদের জানা। তাহলে লেট দ্য রেজিস্ট্যান্স অফ দ্য পোটেনশিওমিটার ইজ R। পোটেনশিওমিটার ওয়্যারের রোধ হলো R ওহম। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হলো? R প্লাস RH ওহম, টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য রেফারেন্স সার্কিট। তাহলে কারেন্ট থ্রু দ্য পোটেনশিওমিটার ওয়্যার E বাই টোটাল রেজিস্ট্যান্স। তাহলে কারেন্ট থ্রু দ্য পোটেনশিওমিটার ওয়্যার কত হবে? দেখো ইএমএফ আছে E, টোটাল রেজিস্ট্যান্স এটা, তাহলে কারেন্ট হলো E বাই R প্লাস RH। কারেন্ট হলো, এবার ভোল্টেজ ড্রপ, কার ভোল্টেজ ড্রপ? পোটেনশিওমিটার এগেনস্টে ভোল্টেজ ড্রপ। তাহলে পোটেনশিওমিটার ওয়্যারের এগেনস্টে ভোল্টেজ ড্রপ কত হবে? দেখো ভি ইকুয়ালস টু IR হয়, এটা তো I, পোটেনশিওমিটারের মধ্যে কারেন্ট, তাহলে ভোল্টেজ ড্রপ হবে I ইন্টু R, তার মানে ER বাই R প্লাস RH, ER বাই R প্লাস RH। পোটেনশিয়াল ড্রপ পার ইউনিট লেন্থ, তাহলে এটা ছিল ধরো তোমার ভি, তাহলে এখানে ভি বাই ক্যাপিটাল এল সমান কত? ER বাই এল ইন্টু R প্লাস RH। ব্যালান্সিং লেন্থ ধরো স্মল এল, তাহলে পরে কি হবে? ব্যালান্সিং লেন্থ যদি স্মল এল হয়, তাহলে ইএমএফ অফ দ্য সেল E1 কত হবে? তাহলে ধরো প্রথম ক্ষেত্রে L1, E1 যখন 1 নম্বরে চাবি গুঁজেছি, ব্যালান্সিং লেন্থ L1, তাহলে E1 সমান সমান কত হবে? E1 সমান সমান হবে ER বাই এল ইন্টু R প্লাস RH
ইন্টু L1। তাহলে দ্বিতীয় সেলের ক্ষেত্রে একই এই রেফারেন্স সার্কিটে মিলিঅ্যাম্পিটার রিডিং একই রেখেছি ধরো, তাহলে পোটেনশিয়াল ড্রপ এগেনস্ট দ্য পোটেনশিওমিটার ওয়্যার একই আছে, তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টও একই আছে। সেই ক্ষেত্রে দ্বিতীয় চাবিটা যখন গুছছি ব্যালেন্সিং লেন্থ হলো L2, অর্থাৎ গ্যালভ্যানোমিটারে যখন কোনো কারেন্ট যাচ্ছে না তখন যে লেন্থ পেলাম সেটা হলো L2। তখন কি হবে, তাহলে কি লিখতে পারবো, দ্বিতীয় সেলের ইএমএফ যদি E2 হয় তাহলে E2 সমান তুমি লিখতে পারো E2 সমান সমান V/L। V/L মানে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে কত, ER/L ইন্টু R প্লাস RH ইন্টু L2। তাহলে দেখো এখান থেকে রেশিও নিলে দাঁড়ায় কি দাঁড়ায়, দেখো E1/L1 সমান E2/L2। দেখো বাকিটা কিন্তু কেটে যাবে, E1/L1 সমান E2/L2। তাহলে E1/E2 সমান কত, E1/E2 সমান L1/L2। তাহলে দুটো কোষের কিন্তু ইএমএফের কম্পেয়ার করা গেল। তাহলে পোটেনশিওমিটার ওয়্যার প্রথমত একটা সেলের ইএমএফ মাপতে পারে, দুটো সেলের ইএমএফের কম্প্যারিজন করতে পারে। এইবার দেখো এই 10টা তারে আমরা রিডিং কেমনভাবে নিই। ধরো এটা একটা স্কেল, স্কেলে 20, 40, 60, 80 করে 100 দাগ দেখানো আছে। স্কেলটা একদিকে, তারটা প্রথম তারটা এদিকে, কিন্তু দ্বিতীয় তারটা উল্টো দিকে। তাই প্রথম তৃতীয় তার দেখো স্কেল যেদিকে বাড়ছে সেদিকে রিডিং দেবে, আর দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ মানে বিজোড় সংখ্যক তারে এগোলে পরে, তার বরাবর এগোলে পরে স্কেল অনুযায়ী রিডিং বাড়বে। কিন্তু জোড় সংখ্যক তারে 2 নম্বর 4 নম্বর তার, 2 নম্বর 4 নম্বর, তারপরে ধরো 6 নম্বর, তারপরে 8 নম্বর, তারপরে 10 নম্বর, এই তারে যখন আমরা এই দিক দিয়ে এগোচ্ছি, দেখো এই দিক দিয়ে আমরা এগোচ্ছি, তার মানে স্কেলের রিডিং 100 থেকে 80 এইভাবে হচ্ছে। তাহলে আমাদের অড ওয়্যারে যখন হবে, প্রথম ওয়্যারে এইরকম, যদি নবম ওয়্যারে হয় তখন রিডিং কত হবে, ধরো প্রথম ওয়্যারে হলে 60 হলে 60ই বাড়ছে, ক্রমাগত বাড়ছে এদিকে। তাহলে যদি প্রথম ওয়্যারে শুধু 60 হয় তাহলে এক্স রিডিং হলে এক্সই হবে। তাহলে যে কোনো ওয়্যারে যদি অড হয় তাহলে n-1 ইন্টু 100 প্লাস এক্স। দেখো প্রথম ওয়্যারে n1 হবে, তাহলে 1-1 0 ইন্টু 100 প্লাস যদি 60 হয় তাহলে 60 রিডিং। যদি 9 নম্বর ওয়্যারে হয় তাহলে 9-1 যখন n কিন্তু অড, ফর n অড অ্যান্ড ফর n ইভেন, তাহলে কি হবে, n যদি ইভেন হয় তাহলে কি হবে, n ইন্টু 100 মাইনাস কিন্তু এক্স, রিডিং যদি এক্স হয় তাহলে n-100 ইন্টু এক্স। কারণ তোমার 2 নম্বর তারে, তাহলে 200 থেকে দেখো 2 নম্বর তারে 60 মানে কতটা, দেখো 60 মানে কিন্তু আমি 40 এসেছি, তাহলে 140, তাহলে 2 ইন্টু 100 মাইনাস 60 মানে 140। তাহলে যখন আমার ইভেন তারে হচ্ছে, জোড় সংখ্যক তারে হচ্ছে, তখন কিন্তু রিডিং নেব তারের সংখ্যা ইন্টু 100 মাইনাস যে রিডিংটা পেয়েছি, আর বিজোড় সংখ্যক তারে হলে n-1 ইন্টু 100 প্লাস এক্স। তাহলে এখন যদি তোমাকে বলে পোটেনশিওমিটারে দশম তারে 70 সেমিতে তোমার নিষ্পন্দ বিন্দু পেলে, গ্যালভানোমিটারে কোনো কারেন্ট নেই, তাহলে দেখো ইভেন 10 হলো জোড় সংখ্যা, ইভেন নাম্বার, তাহলে তখন কত হবে, তাহলে 10 ইন্টু 100 মানে 1000 মাইনাস 70 সমান সমান 930 সেন্টিমিটার। একইভাবে তোমাকে বললো না, আমরা সপ্তম তারে কোনো ক্ষেত্রে 20 সেমিতে রিডিং পেয়েছি। সপ্তম তারে 20 সেমি মানে সপ্তম মানে অড সংখ্যা, তাহলে 7 থেকে 1 বাদ গেলে 6 ইন্টু 100 মানে 600 প্লাস 20, তাহলে 620 সেমি হবে নিষ্পন্দ বিন্দুর দূরত্ব। কোথা থেকে, এই যে যেখান থেকে আমার পজিটিভ প্রান্ত যুক্ত আছে সেখান থেকে 620 সেন্টিমিটার দূরে গিয়ে আমরা নিষ্পন্দ বিন্দু পেয়েছি। এইভাবে L1 এবং L2 বের করতে পারবো। যদি একই কারেন্ট যায় তাহলে E1/E2 সমান L1/L2, এইভাবে মেজারমেন্ট পেতে পারবো। এরপরে আমরা আরেকটা ক্ষেত্র দেখব, সেটা হলো সেখানে দেখব আমরা ইএমএফ অফ এ সেলকে কী করে এখানে আমরা মাপতে পারি। এখানে দেখা একটা চাবি আছে, একটা ইএমএফ অফ এ সেল মেপেছি, এবার মাপবো ইন্টারনাল রেজিস্ট্যান্স টু ক্যালকুলেট ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল। ইন্টারনাল রেজিস্ট্যান্স কীভাবে মাপা যাবে সেটা আমরা দেখার চেষ্টা করছি। ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল, দেখো প্রথমত আগের ক্ষেত্রে যেমন আলোচনা করলাম না, যে যদি আমি এই সার্কিটে কারেন্টটা একই রাখি তাহলে E1/E2 সমান কত হয়েছিল, E1/E2 সমান L1/L2। তাহলে দেখো পোটেনশিওমিটারে একই রকম রেফারেন্স সার্কিট নিয়ে কাজ করলাম, একই কারেন্ট রেখে আমরা পার্টটা নেওয়ার চেষ্টা করলাম। প্রথমত কি করলাম, এই চাবিটা তোলা আছে, চাবিটা যদি তুলে দিই তাহলে দেখো সেল দিয়েই কারেন্টটা যাবে, তখন ব্যালান্সিং লেন্থ L1, তখন ব্যালান্সিং লেন্থ L1। এবার চাবিটা যোগ করে দিলাম, এখানে রোধ R আছে,
তাহলে এই অবস্থায় ব্যালান্সিং লেন্থ হলো ধরো L2। কিন্তু যখন রোধটা আছে দেখো, তখন ক্লোজ সার্কিটের মধ্যে কারেন্ট যাচ্ছে, কারেন্ট I সমান কত, E বাই আর ক্যাপিটাল আর প্লাস স্মল আর, কারণ মোট রোধ ক্যাপিটাল আর প্লাস স্মল আর, তাহলে কারেন্ট হলো E বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর। তাহলে এই দুই প্রান্তের এ বির মধ্যে যে পোটেনশিয়াল ড্রপ, এখন এই পোটেনশিয়াল ড্রপটাই কিন্তু মাপছে, কারণ কোষের মধ্যে দিয়েও একটা বদ্ধ বর্তনীতে প্রবাহ যাচ্ছে। তাহলে কোষের দু প্রান্তের ভোল্টেজ ড্রপ এখন ইএমএফের সঙ্গে সমান না, নষ্ট ভোল্ট পরিমাণ নষ্ট হয়ে যাবে। তাই ভিএবি কী হবে, এর মধ্যে দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট যায়, তাহলে ভিএবি সমান আই আর। আই সমান কত, ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু কত, ক্যাপিটাল আর। তাহলে দেখো এটা হলো ভি, আর আগে কত ছিল, সেলের ইএমএফ ছিল ই। তাহলে ই বাই ভি মানে ই2-র জায়গায় আমরা কিন্তু এখন পোটেনশিয়াল ড্রপকে অ্যাডজাস্ট করেছি। তাহলে ই বাই ভি সমান সমান কত, L1/L2। এবার ভিটা কত, ভিটা কত, ভি হলো ই আর বাই আর প্লাস আর, ক্যাপিটাল আর প্লাস স্মল আর, সমান সমান কত, L1/L2। তাহলে কত দাঁড়ায়, ক্যাপিটাল আর প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর সমান L1/L2। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, স্মল আর বাই ক্যাপিটাল আর প্লাস 1 সমান L1/L2। দেখো এখানে স্মল আর বাই ক্যাপিটাল আর সমান L1/L2 মাইনাস 1, তাহলে স্মল আর সমান ক্যাপিটাল আর ইন্টু L1/L2 মাইনাস 1। তাহলে দেখো এখানে কি হলো, এখানে আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স মেপে ফেললাম। কিভাবে ইন্টারনাল রেজিস্ট্যান্স মাপলাম, প্রথম ক্ষেত্রে আমরা কিন্তু চাবিটা তুলে নিয়েছি, তার মানে এই পথের রোধটা, এই যে নিচের যে পথ এক্স ওয়াই জেড, এই পথের রোধটা কিন্তু অসীম হয়ে গেছে। তাহলে পুরো কারেন্টটা ইএমএফ সেলের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন ব্যালান্সিং লেন্থ ছিল L1। কিন্তু যখন এখানে চাবিটা দিলাম, সার্কিটটা ক্লোজ হলো, তখন কিন্তু আর ইএমএফকে ব্যালেন্স করছে না। তাহলে কাকে মাপতে পারছে, পোটেনশিয়াল ড্রপকে, তাহলে ভিকে মাপতে পারছে, এবং এক্ষেত্রে ব্যালান্সিং লেন্থ L2। যদি আমার এই রেফারেন্স সার্কিটে কারেন্ট একই রেখে এই ব্যালান্সিং লেন্থগুলো আমি পেয়ে থাকি, তাহলে তোমরা দেখেছো এর আগেই প্রমাণ করেছি E1/E2 সমান L1/L2-র মতন এখানে E বাই ভি সমান L1/L2, এবং সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা দেখলাম ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর সমান ক্যাপিটাল আর ইন্টু L1/L2 মাইনাস 1। তাহলে কী করে ইন্টারনাল রেজিস্ট্যান্স পাবো, এক নম্বর, এই যদি এই পথে, এই নিচের পথে রোধটা অসীম করে দিই, চাবিটাকে তুলে নিই, অনেক সময় এই বললো এই রোধটা অসীম যদি করা হয়, তার মানে একই কথা, চাবিটা তুলে নেওয়া হয়েছে, তখন ব্যালান্সিং লেন্থ ছিল L1। চাবি গুঁজে দিলাম, এখানে রোধ বাক্স আছে, রোধ বাক্সের রোধ যদি আর হয়, তখন ব্যালান্সিং লেন্থ L2। তাহলে কী হবে, ই বাই ভি সমান L1/L2, তাহলে আর সমান ক্যাপিটাল আর ইন্টু L1/L2 মাইনাস 1। L1 L2 এবং ক্যাপিটাল আর মাপলে আমরা স্মল আর মেপে ফেলতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে একটা সেলের আমরা কিভাবে, একটা সেলের যে ইএমএফ মাপছি, সেই মাপের মেজারমেন্টের আমরা সেন্সিটিভিটি কী করে বাড়াবো। দেখো সেন্সিটিভিটি কী করে বাড়ানো যায়, দেখো এখানে আমরা কতদূর মাপতে পারছি সেটা দেখো। প্রথমে মেপেছি রেফারেন্স সার্কিটের কারেন্ট, তাহলে আই হলো রেফারেন্স সার্কিট তার কারেন্ট, রেফারেন্স সার্কিটের কারেন্ট। তারপরে কি মাপলাম, ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ ড্রপ কার এগেনস্ট দ্য পোটেনশিওমিটার ওয়্যার, ভোল্টেজ ড্রপ এগেনস্ট দ্য পোটেনশিওমিটার ওয়্যার সমান ভি। তারপরে কি মাপলাম, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট এগেনস্ট দ্য পোটেনশিওমিটার ওয়্যার, ভি বাই এল। ভি বাই এল মানে রেফারেন্স সার্কিটের কারেন্ট আই, পোটেনশিওমিটার ওয়্যারের ভোল্টেজ ড্রপ ভি সমান আই আর, তাহলে এটা কত, আই ইন্টু আর বাই এল, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এবার ব্যালান্সিং লেন্থ এল হলে ই সমান তোমরা দেখলে কত, আই ইন্টু আর বাই এল ইন্টু ব্যালান্সিং লেন্থ স্মল এল। তাহলে দেখো আমার যখন সেন্সিটিভিটি বাড়বে, তার মানে কি আরও কম মানের ভোল্টেজ পর্যন্ত মাপতে পারবো। কত দূর মাপতে পারবো, দেখো মিনিমাম কত দূর, মিনিমাম এক ঘরের ব্যবধান কিন্তু 1 মিলিমিটার আছে। স্কেল, আমরা যে মিটার স্কেল নিই তার এক ঘর 1 মিলিমিটার করে। তাহলে দেখো আমাদের ওই যে 100 সেন্টিমিটারে যে তার, তাহলে তার মানে একটা তার 1000 মিলিমিটারের, তাহলে 10টা তার থাকলে তা মাপবে 10,000 মিলিমিটার। দেখো তাহলে এই যে ভি, তার 10,000 ভাগের 1 ভাগ পর্যন্ত মাপতে পারছি ভোল্টেজ ড্রপকে, কারণ দুটো ঘরের যা ব্যবধান তত দূর মাপতে পারবো। সেই জন্যেই আমরা ক্যাপিটাল এলকে যদি বাড়িয়ে দিই, তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কমে যাবে।
তাহলে ব্যালান্সিং লেন্থ কী হবে বলো তো, অনেক বেশি, স্মল এল অনেক বেশি হবে। কারণ আমরা দেখছি সেলের ইএমএফ তো কনস্ট্যান্ট, আইআর বাই এল যত কম হবে তত ব্যালান্সিং লেন্থ বেশি হবে। তার মানে ধরো তোমার হয়তো 990 সেন্টিমিটার পেলাম, তাতে যদি আমার সামান্য মাপতে গিয়ে 1 ঘর ত্রুটি হয়, তাহলে শতকরা ত্রুটি কত? 1 ঘর মানে 1 মিলিমিটার বাই 9900 মিলিমিটার ইন্টু 100। তাহলে শতকরা ত্রুটিটাকে কোথায় নামিয়ে দেওয়া যাচ্ছে দেখো, 0.01%। 1 মিলিমিটার পর্যন্ত ত্রুটি করতে পারি আমি মাপতে গিয়ে। 1 ঘর কমা বাড়া যদি মাপতে ভুল করি, কম মেপে ফেলি বা বেশি, তাহলে 1 মিলিমিটার, 990 সেন্টিমিটার মানে 9900 মিলিমিটার, তাহলে ফ্র্যাকশনাল যে চেঞ্জ 1/9900, তাহলে শতকরা পার্সেন্টেজ চেঞ্জ ইন্টু 100, তাহলে 0.01% মাত্র এরার হচ্ছে। সুতরাং এরার যদি কমাতে হয় তাহলে বলবো যন্ত্রের সেন্সিটিভিটি বেশি, এবং সেন্সিটিভিটি বেশি পাওয়ার জন্য তাহলে এলকে কী করতে হবে? ইনক্রিজ করতে হবে। তার মানে হায়ার লেন্থে গিয়ে আমি যেন নাল পয়েন্ট পাই। আর কি করতে হবে? আই যদি কম হয়, আই যদি লেসার হয়, তাহলে কি হয়ে যাবে বুঝতেই পারছো? তাহলে ভি কমে গেল, তাহলে ভি বাই এলও কমে গেল, তাহলে কী হবে? অনেক বেশি দৈর্ঘ্যে গিয়ে নিষ্পন্দ বিন্দু পাবো। সুতরাং পোটেনশিওমিটারের সেন্সিটিভিটি বাড়াবার জন্য আমরা কি করব? যে আইকে কমিয়ে দেবো, এবং আইকে কমালে কিন্তু আমরা হায়ার লেন্থে গিয়ে কিন্তু ব্যালান্সিং পয়েন্ট পাচ্ছি, এটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট কথা। 2 নম্বর, তাই তো এলের মানটা ক্যাপিটাল এল বেশি, তাই আমরা 10 মিটার দীর্ঘ তার ব্যবহার করছি, যাতে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কমিয়ে দিই। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট যত কমবে তত সেন্সিটিভিটি বাড়বে। তার মানে কি 1 মিলিমিটার দৈর্ঘ্য যতটা ভোল্টেজ ড্রপ মাপতে পারে, পার ইউনিট লেন্থে পোটেনশিয়াল ড্রপ যতটা পর্যন্ত হবে, ততটা পর্যন্ত সূক্ষ্মভাবে পাঠ কিন্তু যন্ত্র দিতে পারবে। ধরো প্রতি মিলিমিটার দৈর্ঘ্য 0.001 ভোল্ট মাপলো, তাহলে এই যন্ত্র কিন্তু দশমিকের পরে 3 ঘর পর্যন্ত ভোল্টেজের মান সূক্ষ্মভাবে মেপে দিতে পারবে। তাহলে যন্ত্রটা আরও বেশি সেন্সিটিভ হবে, অর্থাৎ এখানে ইএমএফকে আরও অ্যাকিউরেটলি মাপা যাবে। তাহলে অ্যাকিউরেটলি ইএমএফ মাপার জন্য আমাদের কী করতে হবে? রেফারেন্স সার্কিটের কারেন্ট আইকে কী করতে হবে? কমাতে হবে কী করে? তার মানে রিওস্ট্যাটের রেজিস্ট্যান্স বাড়িয়ে, বা ওখানে রিওস্ট্যাটের বদলে যদি রেফারেন্স সার্কিটে কী থাকে, এই যে আমাদের রেফারেন্স সার্কিট, এই যে আরএইচের মানকে বাড়াতে পারি। এটা বাড়ানো অসুবিধা নেই, তাহলে বাড়াতেই পারি আমরা। আর কি করতে পারি? আইকে কমানো ছাড়া আর কি করতে পারি? বেশি দৈর্ঘ্যের পোটেনশিওমিটার ওয়্যার নেব, তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা অনেক কমে যাবে। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট যত কমে যাবে তত আমরা কিন্তু অনেক অ্যাকিউরেটলি পোটেনশিয়াল ড্রপকে মেপে দিতে পারবো। সুতরাং পোটেনশিওমিটার যন্ত্র কি মাপলো? পোটেনশিওমিটার যন্ত্র ইএমএফ অফ এ সেল মাপতে পারলো। আর কি করলো? দুটো সেলের ইএমএফের কম্পেয়ার করতে পারলো, E1/E2 = L1/L2। তখন কিন্তু মনে রাখো দুটো ক্ষেত্রে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট V/L কিন্তু সেম ছিল। V/L মানে I × R/L সেম। তার মানে দেখো আর হলো রেজিস্ট্যান্স অফ দ্য পোটেনশিওমিটার, তার চেঞ্জ করতে পারছো না, এলও চেঞ্জ করতে পারছো না। তাহলে আই মানে ওই রেফারেন্স সার্কিটে যে মিলিয়াম মিটারটা লাগানো আছে না, এই যে রেফারেন্স সার্কিটে এই যে মিলিয়াম মিটার, এর পার্টটা যেন একই থাকে। তাহলে আইকে সেম রাখবো, তাহলেই কিন্তু E1/E2 = L1/L2 হবে। কারেন্ট যদি বদলে যায় তাহলে কিন্তু পার ইউনিট লেন্থে পোটেনশিয়াল ড্রপও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। পার ইউনিট লেন্থে পোটেনশিয়াল ড্রপ চেঞ্জ হয়ে গেলে ব্যালান্সিং লেন্থ কিন্তু আলাদা আসবে। এটা কিন্তু মনে রাখতে হবে, E1/E2 = L1/L2 যখন পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কি সেম, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট সেম, অর্থাৎ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট সেম, কার এগেনস্টে? পোটেনশিওমিটার ওয়্যারের প্রতি একক দৈর্ঘ্যের বিভব পতনটা যেন সর্বদা সমান থাকে, এটা আমাদের লক্ষ্য রাখতে হয়েছে। আর কি আমরা আরও পেয়েছি? ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল পেয়েছি R × L1/L2 - 1। তখন 2A কী ব্যবহার করেছিলাম? একটা ক্ষেত্রে কিটাকে তুলে নিয়েছিলাম, সার্কিটাল রেজিস্ট্যান্স ছিল ইনফিনিটি, তখন ব্যালান্সিং লেন্থ ছিল L1। যখন সার্কিটাল রেজিস্ট্যান্স R, তখন ব্যালান্সিং লেন্থ L2। L1, L2 আর R জানা, তাহলে স্মল r বেরিয়ে যাবে। এছাড়া কি দেখো, তোমরা আরও দেখেছো E/V = L1/L2। যদি দেখো ই জানা থাকে, যে সেলটা লাগিয়েছি E1 E2-র মধ্যে একটা যদি জানা থাকে, জানা থাকলে ভি বের করে ফেলতে পারবো। আবার ধরো ভি যখন নিচ্ছি, ওই সার্কিটে যদি আমি একটা মিলিয়াম মিটার লাগিয়ে কারেন্টটাকে মেপে নিই, তাহলে ভি = তো IR। তাহলে দেখো ভি মাপতে পারছি, ভোল্টেজ ড্রপ জানা আছে, L1 L2 জানা থাকলে ভিও মাপতে পারি, তাহলে পোটেনশিওমিটারের সাহায্যে ভোল্টেজ ড্রপও মাপা যায়। আবার ভি = IR। যদি আমি আইটাকে
মেপে ফেলতে পারি কি দিয়ে, একটা মিলিয়াম মিটার দিয়ে। তাহলে ভি যখন মেপে ফেলেছি, আয়ও যদি মেপে ফেলি, তাহলে আর আননোন রেজিস্ট্যান্সও মাপা যায়। কিন্তু পোটেনশিওমিটারের তাৎপর্য হলো সে কিন্তু সেলের ইএমএফকে মোস্ট অ্যাকিউরেটলি মাপতে পারে। কারণ যখন আমরা ভোল্ট মিটার যোগ করছি তখন কিন্তু ই সমান ভি হয় না। তোমরা দেখেছো যে ভি সমান সমান কত দেখেছো, ই মাইনাস আইআর। যখনই তুমি সেলের সঙ্গে যখনই একটা রেজিস্ট্যান্স যোগ করলে, মানে ভোল্ট মিটার ধরো যোগ করলে, কথার কথা ভোল্ট মিটার যোগ করলে, সঙ্গে সঙ্গে সেলের মধ্যে কারেন্ট যাবে, আইআর নষ্ট, ভোল্ট পরিমাণ ভোল্টেজ নষ্ট হয়ে যাবে। ভি সমান ই কখন, যখন আই সমান 0। তার মানে সার্কিটাল কারেন্ট 0 হবে। যেটা আমরা এখানে করেছি, যেটা আমরা পোটেনশিওমিটারে করেছি, যে প্রথমত সেল যে কারেন্ট দিচ্ছে, আর এই দ্বিতীয় রেফারেন্স সার্কিটের কিন্তু এ ছিল হায়ার পোটেনশিয়ালে, সি ছিল লোয়ার পোটেনশিয়ালে। তাহলে এক্সটার্নাল সার্কিটে কারেন্ট উল্টো দিকে গিয়েছিল, এবং গ্যালভানোমিটারে যখন কোনো কারেন্ট যায়নি, তার মানে তখন কিন্তু আই ছিল 0। আই যখন 0 তখনই কিন্তু ভি সমান ই, ভোল্টেজ ড্রপ দু প্রান্তের যেটা মাপলাম সেটাই ইএমএফ অফ দ্য সেল। কোন দু প্রান্তের মধ্যে, ওই যে আমাদের ছবি অনুযায়ী এ আর সি বিন্দুর মধ্যে যে ভোল্টেজ ড্রপ, সেটাই কিন্তু ইএমএফ অফ দ্য সেলের সঙ্গে সমান। অন্যথায় কিন্তু ভিকে মেপে ফেলবো, ইয়ের মান হবে না, কারণ সেখানে নষ্ট ভোল্ট পরিমাণ ভোল্টেজ কিন্তু বাদ চলে যাবে। সেই জন্য সেলের ইএমএফ মাপার ক্ষেত্রে আমরা ভোল্ট মিটার নয়, ভোল্ট মিটারের থেকে অনেক অ্যাকিউরেট পার্ট পাওয়ার জন্য আমরা কি ব্যবহার করছি, পোটেনশিওমিটার। সুতরাং পোটেনশিওমিটার এই ক্ষেত্রে আমাদের কি সাহায্য করছে, যে অনেক অ্যাকিউরেটলি ইএমএফকে মাপতে। না হলে আমরা যদি ভোল্ট মিটার ব্যবহার করতাম তাহলে কিন্তু এতটা অ্যাকিউরেট মেজারমেন্ট আমাদের হতো না। নেক্সট হচ্ছে পোটেনশিওমিটার সংক্রান্ত একটা অঙ্ক আমরা দেখার চেষ্টা করি। দ্য রেজিস্টিভিটি অফ এ পোটেনশিওমিটার ওয়্যার ইজ 40 × 10⁻⁸ ওহম মিটার। তাহলে রো বলে দিয়েছে, রো বলেছে 40 × 10⁻⁸ ওহম মিটার, and its cross sectional area is 8 × 10⁻⁶ meter square. Cross sectional area A সমান 8 × 10⁻⁶ meter square। আর কি বলেছে, if 0.2 ampere current is flowing through the wire, find the potential gradient will be। potential gradient আর কি দিচ্ছে দেখো, কারেন্ট বলে দিয়েছে, আই কত বলে দিয়েছে 0.2 অ্যাম্পিয়ার। তাহলে দেখো পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কি হয়, ভি বাই এল। এবার ভি সমান কত হবে, আই আর বাই এল। কিন্তু আর দিয়ে তো হবে না, আমার রেজিস্টিভিটি দিয়ে বলেছে। তাহলে রেজিস্টিভিটি সমান কত হয়, আর সমান রো ইন্টু এল বাই এ, আর নিচে আর একটা এল আছে, এল এল কিন্তু কেটে গেল। তাহলে আই রো বাই এ, আই কত 0.2, রো কত 40 × 10⁻⁸ বাই এ হলো কত 8 × 10⁻⁶। তাহলে কত দাঁড়ালো দেখো, এইখানেতে উপরে 10⁻⁻² নিয়ে নিলাম আমরা, 10⁻⁻ ক্যালকুলেশনে ঝামেলা করে সেটাকে নিলাম। দেখো 40 × 0.2 মানে 8/8 কেটে গেল, তাহলে 10⁻² ভোল্ট পার মিটার, এটাই পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তার মানে 10⁻² ভোল্ট পার মিটার, মানে এ অপশান কারেক্ট। সুতরাং এখানে একের এ হলো কারেক্ট অপশান। এইবারে আমরা এই ওহমের সূত্রের সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে যে ক্ষেত্রগুলো পেয়েছি তার সংক্রান্ত ম্যাথমেটিক্যাল প্রবলেমের এবারে আমরা কয়েকটা অ্যাপ্লিকেশন দেখে নেব এই লেসনে, পরের লেসনেও অবশ্য সেইভাবেই আমরা অ্যাপ্রোচ করার চেষ্টা করব, যাতে ম্যাথমেটিক্যাল ব্যাপারটা আমাদের অনেকটা সহজ হয়ে যায়। সুতরাং এইবারে আমরা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমের অ্যাপ্রোচে যাব, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করার আমরা এখন চেষ্টা করব বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে। তাহলে প্রথমত এখানে দেখতে পাচ্ছ একটা সার্কিট দিয়েছে, এখানে 2 ওহম রোধ আছে, ধরো পি কিউ আর এস টি এল, কতগুলো পয়েন্ট, যদি পয়েন্ট না উল্লেখ থাকে এরকম করে আমরা যোগ করে নেবো যাতে বুঝতে পারি, নাম দিয়ে দেবো। তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছ 3 আর 4 ওহম রোধ দুটো কিন্তু কীভাবে আছে, সিরিজে। এখানে 5 ওহম আছে, এখানে 5 আর 2 ওহম আছে সিরিজে, এখানে 5 ওহম আছে, এখানেও 5 ওহম। দেখো এটা 3 আর 4 যোগ করলে কিন্তু 7 ওহম হচ্ছে, 7 ওহম, এখানে 5 ওহম, 5 আর 2 যোগ করলে এরাও কিন্তু সিরিজ কম্বিনেশনে আছে, এদের জায়গায় হলো 7 ওহম, এখানে হলো 5 ওহম। তাহলে দেখো ইকুইভ্যালেন্ট সার্কিট টানলে 7, 5, এটা পি যদি আমরা বলি, বা পি ক্যাপিটাল পি, এটা যদি ক্যাপিটাল কিউ বলি, এটাকে যদি আমরা ক্যাপিটাল আর বলি, এটাকে যদি আমরা এস, ক্যাপিটাল আর এটাকে বলি, এটাকে যদি আমরা এস বলি, দেখো কি দাঁড়ালো, পি বাই কিউ সমান আর বাই এস।
তোমার কাছে চেয়েছিল ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি, এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তার মধ্যে মাঝে দেখতে পাচ্ছ পি বাই কিউ কত, পি 7, কিউ কত 5, তাহলে 7/5, আর বাই এস কত, আরও 7, এসও 5, 7/5, পি বাই কিউ সমান আর বাই এস হলে তোমরা জানো আরটি এখানে অ্যাকচুয়ালি গ্যালভানোমিটার আর্মের মতো কাজ করবে, তাহলে আরটিতে কোনো কারেন্ট যাবে না, তাহলে এই 100 ওহম রোধ থাকাও যা না থাকাও তাই। তাহলে আমরা যখন ইকুইভ্যালেন্ট সার্কিট টানবো তখন এই 100 ওহম রোধটাকে বাদ দিয়ে দেবো। তাহলে উপরে কত আছে, উপরে হলো গিয়ে তোমার 3 আর 4 কত হলো 7 ওহম। তারপরে কত ওহম আছে দেখো, এইখানে আছে একটা কত ওহম আছে দেখো, এখানে আছে 5 ওহম। নিচে দেখো কত আছে, পি আর টি এর মধ্যে দুটো সিরিজ রেজিস্ট্যান্সটাকে যদি তুমি হিসেবে নাও এখানেও আছে 7 ওহম। তারপরে দেখো ডান দিকে আছে কত 5 ওহম। এই যোগ করে নিয়েছো তোমার এদিকে আর কে কে আছে বলো তো, এই যে 5-এর পরে কিন্তু আরেকটা রোধ আছে 2 ওহম, এটাই পয়েন্ট বি। আর এই দিকে দেখো পি এর থেকে এই দিকে আছে আরেকটা আছে, কে আছে 2 ওহম। তা দেখো কী কী দাঁড়ালো, 7 আর 5 কিন্তু সিরিজে 12 ওহম, নিচেও 12 ওহম, তাহলে 12 আর 12 কিন্তু দেখো পি আর তোমার যদি এটা এস বিন্দুর মধ্যে বলো তাহলে এই 12 আর 12 কিন্তু প্যারালালে। তাহলে আমরা যদি আবার ইকুইভ্যালেন্ট সার্কিট টানতে চাই তাহলে এই পি আর এসের মধ্যে একটা 12 ওহম, আর পি আরেক দিক দিয়ে পি এল এসের মধ্যে আরেকটা কত আছে, আরেকটাও আছে 12 ওহম। এখানে আর কত আছে দেখো, এখানে আছে 2 ওহম, এই দুটো 2 ওহম। তাহলে কত হলো দেখো, 12 সমান 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 ধরলে তোমরা যেন মানের অর্ধেক হয়, তাহলে এরা দিল 6 ওহম। ওই 6-এর সঙ্গে এই দুটো 2 কিন্তু কিভাবে আছে সিরিজে, তাহলে টোটাল কত হলো 6, 2, 8 আর 2, 10 ওহম। তাহলে তুল্য রোধ আর এ বি, এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ হলো 10 ওহম। সুতরাং এইখানে আমরা দেখলাম হুইটস্টোন ব্রিজ কম্বিনেশন, যদিও একটু ঘুরিয়ে দিয়েছিল, মানে কম্বিনেশনটাকে খুঁজে নিতে হলো। উপরে 7 ওহম, পি কিউ হলো 5 ওহম, আর হলো 5 আর 2 7 ওহম, এস হলো 5 ওহম, পি বাই কিউ সমান আর বাই এস। সুতরাং গ্যালভানোমিটার আর্মের মতন এই আরটিএ কোনো কারেন্ট যাবে না, ওটা থাকাও যা না থাকাও তাই সেখানের 100 ওহম রোধটাকে কিন্তু আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে থাকলো কি, ওপরে হলো 7 ওহম, এটাই পি হিসাবে কাজ করছে, আমরা যেমন হুইটস্টোন ব্রিজে পি কিউ আর এস রেজিস্ট্যান্স নিই। তারপরে কত, এখানে 5 ওহম কিউ হিসেবে কাজ করছে, এখানে 7 ওহম, এখানে 5 ওহম, পি বাই কিউ সমান আর বাই এস সমান 7/5। সুতরাং ওপরে দেখো এইবারে কি হলো, এই যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা লিখে নিয়েছি। 7 আর 5 কীভাবে সিরিজে, 7 আর 5-এর জায়গায় এলো 12 ওহম, আর নিচে কত 7 আর 5 এরাও সিরিজে 12 ওহম, আর দুদিকে দুটো 2 ওহম আছে। তাহলে দেখো কী কী দাঁড়ালো, দেখো 2 ওহম আর 12 আর 12 সমান সমান প্যারালালে আছে, প্যারালালে থাকলে অর্ধেক হয়। এদের তুল্যটা কত দাঁড়ালো, তুল্যটা হলো গিয়ে এদের তুল্য 6 ওহম, তার সঙ্গে 2 ওহম সিরিজে, আর 2 ওহমও আরও 2 ওহম এখানে সিরিজে আছে। তাহলে এখানে হলো 6 ওহম, এদিকে 2 আর এদিকে 2, মোট কত হলো 6 + 2 ওহম, তার মানে হলো 10 ওহম। তাহলে আর ইকুইভ্যালেন্ট হলো 10 ওহম। এইভাবে আমরা আননোন রেজিস্ট্যান্সটা বের করে ফেললাম। এইখানে দেখো সেকেন্ড আরেকটা অঙ্ক দিয়েছে, এই অঙ্কে কী বলছে, ইফ ইন দ্য অ্যাবভ ফিগার ইচ রেজিস্টার ইজ আইডেন্টিক্যাল অ্যান্ড হ্যাভিং রেজিস্ট্যান্স 9 ওহম, ফাইন্ড দ্য অ্যামমিটার রিডিং। তোমরা জানো যে এখানে কি বলো তো, 9টা রেজিস্ট্যান্সই প্যারালালে যদি সমান সমান রেজিস্ট্যান্স থাকে তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান আমরা বলেছি আর বাই এন। আর এর মান কত, এখানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান কত, 9 ওহম, তাহলে আর হলো 9। কটা রেজিস্ট্যান্স, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে 9টা রেজিস্ট্যান্স, 9টা রেজিস্ট্যান্সের প্রত্যেকটা 9, তাহলে 9/9 তুল্য রোধ হলো 1 ওহম। তাহলে দেখো 9 ভোল্টের ব্যাটারি আর এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যদি তুমি ইকুইভ্যালেন্ট সার্কিটটা ছোট্ট করে টেনে ফেলো তাহলে দেখো এখানে কি দাঁড়ালো, একটা 9 ভোল্টের ব্যাটারি আছে আর এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হলো 1 ওহম। তাহলে দেখো এইখানে কারেন্ট কত, আই সমান ই/আর, ই হলো 9 ভোল্ট আর 1 ওহম, মানে আর ইকুইভ্যালেন্ট আর কি, তাহলে হলো 9 অ্যাম্পিয়ার। তাহলে 9 অ্যাম্পিয়ার কারেন্ট। এসে দেখছে যে 9খানা ব্রাঞ্চ আছে, 9টা পথ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, এবং প্রত্যেকটা আইডেন্টিক্যাল রেজিস্ট্যান্স, সুতরাং প্রত্যেকটাই 1 অ্যাম্পিয়ার করে কারেন্ট যাবে। এটা খুব স্বাভাবিক, প্রত্যেকটা রেজিস্ট্যান্স সমানভাবে ভাগ করে নেবে কারেন্টটা, কারণ দু প্রান্তের পোটেনশিয়াল ড্রপ সমান। সুতরাং যেহেতু রেজিস্ট্যান্সগুলো প্রত্যেকটা 9 ওহম, সুতরাং সবার এগেনস্টে কিন্তু ভোল্টেজ ড্রপও সেই 9 ভোল্টই হবে। আর খুব সহজভাবেও আমরা ভাবতে পারি সব রেজিস্ট্যান্সগুলো কীভাবে আছে বলো,
সব রেজিস্ট্যান্সগুলো আরেকভাবেও ভাবতে পারো যে সব রেজিস্ট্যান্সগুলো প্যারালাল, এবং সেলের ইএমএফের সঙ্গে ইন্টারনাল রেজিস্ট্যান্স কিছু বলেনি মানে 0 ধরে নিলাম। তার মানে প্রত্যেকটার এগেনস্টে কিন্তু তুমি ভাবতে পারো আরও সহজভাবে যে 9 ভোল্ট করে ভোল্টেজ ড্রপ আছে, সবার রোধ 9 ওহম, তাহলে সবার কারেন্ট 1 অ্যাম্পিয়ার করে। এইবার দেখো এই 5টা কারেন্ট এসে এখানে মিলছে, 1 2 3 4 5টা, তাহলে অ্যামমিটার রিডিং হবে 5 অ্যাম্পিয়ার। সো দ্য রিডিং অফ দ্য অ্যামমিটার বলছে ফাইন্ড দ্য অ্যামমিটার রিডিং, দ্যাট ইজ 5 অ্যাম্পিয়ার। সুতরাং খুব সহজে আমরা সলভ করে ফেলতে পারলাম। এরপরে আর একটা অঙ্কে যাচ্ছি, ইকুইভ্যালেন্ট সার্কিটের অঙ্ক। ইকুইভ্যালেন্ট সার্কিটের অঙ্কে কি বলছে দেখো, এখানে বলছে যে একটা রেজিস্ট্যান্স মিক্সড কম্বিনেশানে আছে, এটা দেখা যাচ্ছে। এইবার তোমার কাছে আর ইকুইভ্যালেন্ট বের করতে বলা হয়েছে। এই আর ইকুইভ্যালেন্টের মান কতখানি হবে, কোন কোন পয়েন্টের মধ্যে। ইন দ্য অ্যাবভ ফিগার ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলেছে কার কার মধ্যে, বিটুইন এ অ্যান্ড ডি। প্রথমে এ আর ডি এর মধ্যে কি হচ্ছে দেখো। দেখো এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি হুইটস্টোন ব্রিজ। দেখো দেখো পি, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস। হুইটস্টোন ব্রিজের 4টে আর্মই যদি ইকুয়াল হয় তাহলে ধরো এটা এক্স ওয়াই বিন্দুর মধ্যে 4টে আর্ম, পি, এটা পি ধরলাম, এটা কি ধরেছি কিউ, এটা আর, এটা ধরেছি এস। 4টে আর্মি যদি ইকুয়াল হয় তাহলে তুল্যরোধ তাদের প্রত্যেকের মানের সঙ্গে সমান। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, এ আর ডি এর মধ্যে কিন্তু তুল্যরোধ। তাহলে এখানে 5 ওহম থাকলো, এটা এ বিন্দু। এক্স আর ওয়াইয়ের মধ্যে কিন্তু আমাদের তুল্যরোধ কত, 10 ওহম। তাহলে এখানে 10 ওহম নিলাম, এখানে 10 ওহম থাকলো, আবার এইখানে 5 ওহম। এই দিকে দেখো এই যে এলসি, এটা কিন্তু ওপেন, এর মধ্যে কিন্তু ক্লোজ সার্কিট ছাড়া তো কারেন্ট যাবে না। তাহলে এখান থেকে কারেন্টটা ঢুকে এই দুদিকে ব্রাঞ্চিং হয়ে দিক দিয়ে এসে এটা দিয়ে বেরোবে। তাহলে এই ব্রাঞ্চেও কোনো কারেন্ট যাবে না, এখানেও যাবে না। তাহলে এই দুটো রোধকে আমরা কেটে দিতে পারি, দুটো 5 ওহমকে। 5 ওহম দুটো যদি বাদ চলে যায় তাহলে থাকলো 5 ওহম। এখানে এক্স আর ওয়াইয়ের মধ্যে কত থাকলো, 10 ওহম, আর নিচের 5 ওহম। তাহলে কত হলো, তারা কিন্তু সিরিজে, তাহলে তুল্যরোধ 5 + 10 + 5 ওহম। তার মানে কত হলো, 20 ওহম। তাহলে কার কার মধ্যে, এ এবং ডি বিন্দুর মধ্যে। তাহলে আর এ ডি সমান সমান কত হলো, 20 ওহম। আর কি বলছে, এ এবং সি এর মধ্যে তুল্যরোধ কত। দেখো এ আর সি এর মধ্যে তুল্যরোধ যখন বলেছে তখন বর্তনীটা আমরা আরেকবার টেনে নিয়ে দেখার চেষ্টা করি। এই বর্তনীটা একবার এঁকে নিই, তাহলে আমাদের বিশ্লেষণে সুবিধা হবে। দেখো উপরে একটা রেজিস্ট্যান্স 1 2, আর কি আছে 3টে রেজিস্ট্যান্স, 4টে রেজিস্ট্যান্স, এখানে আর কি আছে, এখানে আছে 5 ওহম, নিচে 5 ওহম, আর কি আছে ডান দিকে বাঁ দিকে হচ্ছে। এইবারে আছে আর কি আছে, এইখানে 5 ওহম, এইখানে 5 ওহম, 5 ওহম, 5 ওহম, এরা সবাই 10 ওহম, 10 10 10 ওহম। আর কি বলেছে, এখন বলছে তোমাকে এ আর সি বিন্দু, এটা এ, এটা বি বিন্দু, এটা সি, এটা ডি। তাহলে দেখো এ আর সি এর মধ্যে আর এসি বের করতে হবে। ইউ আর টু ক্যালকুলেট আর এসি। দেখো ব্যাপারটা কি দাঁড়াবে। তাহলে দেখো এই যে বি আর ডি, এই যে দুটো রেজিস্ট্যান্স, এই দুটো ওপেন তো, তাহলে কারেন্ট কী হবে, কারেন্ট এখান থেকে আসবে, পথ দেখে এটা দিয়ে কিছুটা বেরোবে, এখান দিয়ে আসবে, এটা দিয়ে বেরোবে, এখান থেকে এসে মিলবে, মিলে এখান দিয়ে বেরোবে। তাহলে প্র্যাকটিক্যালি এই দুটো ব্রাঞ্চে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে এই দুটো থাকাও যা, না থাকাও তাই। তাহলে এই উপরে 5 ওহম, নিচের 5 ওহম বাদ দিয়ে দিলাম। এবার ইকুইভ্যালেন্ট সার্কিটে আসা যাক। এখানে 5 আছে, থাকলো 5 ওহম। এবার দেখো 10 10 কীভাবে আছে, দেখো এই 3টে 10, এখানে এই দুটো যদি কাটা হয়, এই 3টে 10 কিন্তু সিরিজে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এই 3টে 10 1 2 3 কীভাবে সিরিজে। আর এইখানে এটাও 10 ওহম ছিল কিন্তু, তাহলে এখানে 10 ওহম আছে, এইখানে 3টে 10 সিরিজে, মানে তুল্যটা কত বলো তো, পি এলের মধ্যে এই যে 10 10 10, তাই না, এটা সিরিজে, তাহলে এরা 10 ওহম 10 ওহম 10 ওহম করে কত দিল তোমার, 30 ওহম। এইখানে আরেকটা 5 ওহম আছে। এই এ আর সি এর মধ্যে তুল্য বের করতে বলেছে। 30 আর 10 প্যারালালে থাকলে তুল্য কত হয়, 30 × 10 / 30 + 10, তার মানে কত 300/40, তার মানে কত 7.5 ওহম। তাহলে এখানে তুল্য হলো 7.5 ওহম। এখানে কত আছে, এখানে আছে 5 ওহম, নিচে কত আছে, আরেকটা আছে 5 ওহম।
এরা কিভাবে আছে, এরা কিন্তু সবাই আছে দে আর ইন সিরিজ কম্বিনেশন। তাহলে তুল্য কত, তুল্য হলো যোগ হয়ে যাবে 5 প্লাস অ্যাডিশান করে দাও 5 প্লাস 5 প্লাস 7.5 প্লাস 5 10 17.5 ওহম। তাহলে আর এসি কত হলো, আর এসি সমান সমান 17.5 ওহম। সুতরাং এই জায়গার উপরে আমরা বেশ কয়েকটা অঙ্ক কিন্তু করে ফেললাম, আরও একটা এই টপিকের ওপরে এই ওহমের সূত্র এবং এর অ্যাপ্লিকেশনের উপরে আরও কয়েকটা অঙ্ক আমরা দেখে নিই এই লেসনে। দেখো এখানে দেখাচ্ছে একটা সার্কিটে কি বলছে, দেখো সার্কিটে বলছে যে এখানে একটা ইএমএফ অফ দ্য সেল বলে দিয়েছে 10 ভোল্ট আছে, 30 ওহম রোধ আছে, এই আর বলেছে এখানে এক্স ওয়াই বিন্দুর মধ্যে ভোল্টেজ ড্রপ 4 ভোল্ট, গ্যালভানোমিটার জি বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ আর। এই আর এর মান কত বের করতে হবে। ফর গ্যালভানোমিটার গিভস 0 রিডিং, গ্যালভানোমিটারে কোনো কারেন্ট নেই। গ্যালভানোমিটারে যদি কোনো কারেন্ট না হয় তাহলে এক্স ওয়াইয়ের মধ্যে 4 ভোল্ট হলে আর এর এগেনস্টে, তার মানে আর এর এগেনস্টে ভোল্টেজ ড্রপ ভি আর বললে সেটাও 4 ভোল্ট। এটা তো প্যারালালে, আর গ্যালভানোমিটারে কোনো কারেন্ট নেই, তাহলে এখানে কোনো ভোল্টেজ ড্রপ নেই, তাহলে ভি আর 4 ভোল্ট। এবার দেখো বদ্ধ বর্তনীতে কারশফের ল যদি প্রয়োগ করো তাহলে দেখো কিউ আর টি বিন্দুর মধ্যে যে বিভব প্রভেদ মোট হলো 10 ভোল্ট, তাহলে এখানে 4 ভোল্ট, টি আর এম এর মধ্যে বিভব প্রভেদ 4 ভোল্ট, তাহলে এই 30 ওহমের দু প্রান্তের যে বিভব প্রভেদ দেখো ভি 30 সমান সমান তাহলে কত হলো, 10 থেকে 4 বাদ দিলে বাকি হলো 6 ভোল্ট। দেখো ভি আর বাই ভি 30 সমান সমান কত, 4/6। এবার ভি সমান তো আই আর, যেহেতু গ্যালভানোমিটারে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে দেখো 30 ওহমেও যা কারেন্ট আরেও তাই কারেন্ট, তাহলে তুমি কি লিখতে পারো, ভি আর মানে কত, আই ইন্টু আর, ভি আর সমান সমান কত, আই ইন্টু আর, ভি 30 সমান কত, আই ইন্টু 30। তাহলে দেখো কি দাঁড়ালো, আই কেটে গেল, R/30 সমান 4/6, তাহলে আর সমান 4/6 ইন্টু 30, তার মানে কত ওহম, 5 6 30, 4 5 20 ওহম। সুতরাং খুব সহজে আমরা কারেন্টটাকে, যেহেতু সমান, সুতরাং আমরা এই ক্ষেত্রে খুব সহজে অজানা রোধ পেয়ে গেলাম। এটা দেখে দেখেও বলা যায়। কিভাবে দেখে দেখে বলা যায়, দেখো এখানে 4 ভোল্ট হয়েছে, তাহলে এটা 4 ভোল্ট, তাহলে এটা 6 ভোল্ট, একই কারেন্ট। তাহলে দেখো এখানে 4 ভোল্টের 1.5 গুণ 4 ভোল্টের 1.5 গুণ হলো 6 ভোল্ট এখানের এগেনস্টে ভোল্টেজ ড্রপ। তাহলে দেখো 5 ওহম, দেখো 1 ভোল্টের জন্য 5 ওহম, 5 ওহম লাগে 1 ভোল্টের জন্য, 4 ভোল্টের জন্য আর হবে 20 ওহম। তুমি দেখে দেখে বলে দেবে। দেখো 30 ওহমে 6 ভোল্ট, তাহলে 1 ভোল্ট ভোল্টেজ ড্রপ হওয়ার জন্য কত হওয়া উচিত ছিল, 5 ওহম। তাহলে 4 ভোল্টের জন্য কত হওয়া উচিত, 4 5 20 ওহম। পাটিগণিতের নিয়মে তুমি খুব সহজে করে ফেললে, খুব সহজে এটা বেরিয়ে চলে এলো। নেক্সট, এইখানে একটা হুইটস্টোন ব্রিজ কম্বিনেশন দিয়েছে, বলছে ফাইন্ড দ্য রেশিও অফ হিট জেনারেটেড ইন দ্য রেজিস্ট্যান্সেস পি কিউ আর এস ইন দ্য অ্যাডজাসেন্ট ডায়াগ্রাম। হিট জেনারেশনের রেশিও তোমাকে বের করতে বলা হয়েছে। দেখো এখানে না ইকুইভ্যালেন্ট সার্কিটটা আগে দেখে নাও, দিয়ে একটা ছোট্ট ট্রিক্স বলবো, তা প্রয়োগ করলে তোমরা দেখবে অনেক সহজে অঙ্কটা করে দিচ্ছ, বেশি ভাবতে হচ্ছে না। দেখো উপরে আছে 10 আর 5, তার মানে কত ওহম হলো, উপরে আছে 15 ওহম, নিচে কত 8 আর 4 সিরিজে, তাহলে কত হলো 12 ওহম। উপরেরটাও সিরিজ কম্বিনেশন, নিচেরটাও সিরিজ কম্বিনেশন। এবি আর বিসির রেজিস্ট্যান্স দুটো সিরিজে ছিল, এডি আর ডিসিরও রেজিস্ট্যান্স সিরিজে, তাহলে রেজিস্ট্যান্সের অনুপাত কত, 15:12, তাহলে কত হলো 5:4। দেখো আমরা মেন কারেন্টটা নেব, 5 আর 4 যোগ করলে হয় 9, তাহলে 9I। এবার দেখো কারেন্ট যায় রোধের ব্যস্তানুপাতে, তাহলে কারেন্টের অনুপাত কত হবে, 4:5, তাহলে এটা দিয়ে গেল 4I, এটা দিয়ে গেল 5I। এই 15টা কোত্থেকে পেয়েছো, 10 আর 5-এর কম্বিনেশান, সিরিজ কম্বিনেশানে তুল্য রেজিস্ট্যান্সে যা কারেন্ট অরিজিনাল কারেন্টও তাই, তাহলে এগুলো কত হলো 4I, এখানেও কতটা 4I, এখানে কতটা, এখানে কিন্তু 5I, তাহলে এইখানে কতটা হবে, এখানেও তাই 5I। এই যে নিচের ব্রাঞ্চে 12 ওহমে যতটা কারেন্ট, 8 ওহম আর 4-এর সিরিজ কম্বিনেশান ইকুইভ্যালেন্টে যতটা কারেন্ট, অরিজিনাল রেজিস্ট্যান্সে তাই কারেন্ট। এইবার তোমাকে বলছে, কি বলছে, ফাইন্ড দ্য রেশিও অফ হিট জেনারেটেড, কী হারে হিট উৎপন্ন হচ্ছে, রেশিও অফ হিট জেনারেটেড ইন দ্য রেজিস্ট্যান্সেস পি কিউ আর অ্যান্ড এস ইন দ্য অ্যাডজাসেন্ট ডায়াগ্রাম। রেশিও অফ রেট অফ হিট জেনারেটেড করলে ভালো হতো, রেট অফ হিট জেনারেটেড কী তাহলে দাঁড়ালো, দেখো দেখো এখানে প্রথমত এইচ পি ইজ টু কত, এইচ কিউ ইজ টু কত, এইচ আর ইজ টু কত, এইচ এস।
দেখো রেশিও অফ হিট জেনারেটর মানে আই স্কোয়ার আর করলেই হয়ে যাবে, আই স্কোয়ার আর টি বাই জে তো কেটে যাবে সব জায়গায় না, তাহলে আই স্কোয়ার আর তার মানে কত 4i এর হোল স্কোয়ার ইন্টু আর কত, ইন্টু আর মানে হলো এখানে গিয়ে 10, 4i এর হোল স্কোয়ার ইন্টু 10 ইজ টু কিউব 4i এর হোল স্কোয়ার ইজ ইন্টু 5 ইজ টু এখানে কত 5i এর হোল স্কোয়ার ইন্টু কত 8 ইজ টু অনুপাত কত হবে 5i এর হোল স্কোয়ার ইন্টু 4। দেখো আই স্কোয়ারটা বাদ দিয়ে দিতে পারি, এগুলো থেকে রেশিওগুলো থেকে আই স্কোয়ার বাদ দিয়ে দিতে পারে, আই স্কোয়ার বাদ দিলে 4 4 16, তাহলে এটা হলো 160 ইজ টু 4 4 16 5 16 80 ইজ টু 5 5 25 8 25 200 ইজ টু 5 5 25 তাহলে 100। দেখো এই সবগুলো 40 মাল্টিপল, তার মানে 40 মানে 4 ইজ টু 2 ইজ টু 5 না 40 হচ্ছে না 20 মাল্টিপল, তাহলে 8 ইজ টু 4 ইজ টু 10 ইজ টু 5, তাহলে 8 ইজ টু 4 ইজ টু 10 ইজ টু 5 এই রেশিওতে এখানে হিট জেনারেট করলো। তাহলে কী রেশিওতে হলো 8 ইজ টু 4 ইজ টু 10 ইজ টু 5। এইবারে দেখো একটা পোটেনশিওমিটার সংক্রান্ত অঙ্ক দেওয়া আছে। ইন দ্য অ্যাডজাসেন্ট ফিগার 1 মিটার পোটেনশিওমিটার হোয়ার অ্যাজ রেজিস্ট্যান্স 10 ওহম ফাইন্ড দ্য নাল পয়েন্ট। এইখানে তোমাকে নাল পয়েন্ট বের করতে বলেছে। কোথা দিয়ে শুরু করব? কেন রেফারেন্স সার্কিট দিয়ে। রেফারেন্স সার্কিট চিনব কী করে? কোথায় গ্যালভানোমিটার আছে সেটা হলো এক্সপেরিমেন্টাল সার্কিট। সবসময় দেখবে এক্সপেরিমেন্টাল সার্কিটে গ্যালভানোমিটার আছে, তাহলে বাদ বাকিটা রেফারেন্স সার্কিট। রেফারেন্স সার্কিটে পোটেনশিওমিটার ওয়্যারের দৈর্ঘ্য বলেছে 1 মিটার, কিন্তু এখানে 1 মিটার আর রেজিস্ট্যান্স 10 ওহম। তাহলে সার্কিটে দেখো রেফারেন্স সার্কিটে প্রথমে কারেন্ট বের করবো আমরা, যা চেনা ছকে কারেন্ট মানে ই বাই টোটাল রেজিস্ট্যান্স। এখানে 20 ওহম বলেছে আর পোটেনশিওমিটারে 10 ওহম, 20 আর 10 কত হলো 30, তাহলে কারেন্ট হলো 1/10 অ্যাম্পিয়ার। এবার পোটেনশিওমিটার ওয়্যারের এগেনস্টে ভোল্টেজ ড্রপ ভি ইকালস টু আইআর, আই হলো 1/10 অ্যাম্পিয়ার ইন্টু রোধ, পোটেনশিওমিটারের রোধ কত 10 ওহম ইন্টু 10, তার মানে 1 ভোল্ট। তাহলে পোটেনশিওমিটারের এগেনস্টে ভোল্টেজ ড্রপ 1 ভোল্ট। তার লেন্থ কত 1 মিটার। এবার পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বের করব, ভি বাই এল 1 ভোল্ট পার মিটার, ভি বাই এল হলো 1 ভোল্ট পার মিটার। এবার বলছে ফাইন্ড দ্য নাল পয়েন্ট। ধরি নাল পয়েন্ট এক্স দূরত্বে পেয়েছি, এখন কাকে ব্যালেন্স করছে দেখো। ওই একদম লাস্ট কেসে দেখলাম না সেলের সঙ্গে কি লাগানো আছে, একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স, তখন কিন্তু ভোল্টেজ ড্রপকে ব্যালেন্স করে। ভোল্টেজ ড্রপ মানে এখানে ইএমএফকে কিন্তু ব্যালেন্স করবে না, কারণ সার্কিটের মধ্যে একটা কারেন্ট যাচ্ছে। তাহলে এই সিডি এর যা পোটেনশিয়াল ড্রপ, এখানে এ বিরও পোটেনশিয়াল ড্রপ তাই হবে। তাহলে এটা বের করে নিই আগে। এই সার্কিটে দেখো তো ওপরের সার্কিটে কারেন্ট কত, আই সমান মোট ইএমএফ 1.5 ভোল্ট, 1.2 ওহম আর 0.3 ওহম সিরিজে, তাহলে এদের তুল্য রোধ কত 1.5 ওহম, তাহলে কারেন্ট হলো 1 অ্যাম্পিয়ার। দেখো 0.3 আর 1.2 সিরিজে যোগ করলে হয় 1.5 ওহম আর 1.5 ভোল্ট, তাহলে কারেন্ট 1 অ্যাম্পিয়ার। তাহলে ভোল্টেজ ড্রপ কত, সিডি ভিসিডি দু প্রান্তই তো প্যারালালে আছে, তাহলে ভিসিডি কত 0.3 ইন্টু 1, তার মানে 0.3 ভোল্ট। এই 0.3 ভোল্ট এই ভোল্টেজ ড্রপকে ব্যালেন্স করবে পোটেনশিওমিটার। পোটেনশিওমিটারের একক দৈর্ঘ্যের ভোল্টেজ ড্রপ কত 1 ভোল্ট পার মিটার, তাহলে এল দৈর্ঘ্যের ভোল্টেজ ড্রপ 1 ইন্টু এল সমান সমান এটা কতকে ব্যালেন্স করেছে 0.3 ভোল্ট, তাহলে সমান সমান 0.3, তাহলে এল সমান সমান 0.3 মিটার মানে কত 30 সেন্টিমিটার। সুতরাং ব্যালান্সিং লেন্থ অফ দ্য পোটেনশিওমিটার ওয়্যার ইজ 30 সেন্টিমিটার হেয়ার। তাহলে পোটেনশিওমিটার ওয়্যারে তুমি যে ব্যালান্সিং লেন্থ পাবে সেটা হবে 30 সেন্টিমিটার। নেক্সট আরেকটা অনুরূপ টাইপের প্রবলেম সিট নিয়ে আমরা এবার দেখি যে কীভাবে অ্যাপ্রোচ করা যায়। এক্ষেত্রে শুধু মাথাটা ঠান্ডা রেখে যদি ক্যালকুলেশন করো, বিভিন্ন সূত্রগুলো প্রয়োগ করো, খুবই সহজ। বিভিন্ন ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট সার্কিট একটু চিনে নেওয়া, যেটা কি হুইটস্টোন ব্রিজ কম্বিনেশনে পড়ছে, একটু বাস্তব বুদ্ধি প্রয়োগ করে এগোলে অনেক ইজি হয়ে যায়। ফাইন্ড দ্য কারেন্ট থ্রু R1। এই যে R1-এর মধ্যে কারেন্ট কতটা, এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছ, 3টে ভোল্টেজ সোর্স আছে, 3 ভোল্ট 3 ভোল্ট 2 ভোল্ট, আর বলছে কারেন্ট থ্রু R1 অ্যান্ড R2। R2তেও কারেন্ট কত, R1এও কত। দেখো তুমি সার্কিটের বিভিন্ন অংশগুলোর আমরা নাম দিয়ে দিই, তাহলে আমাদের এক্সপ্লেন করতে সুবিধা হবে। দেখো প্রথমে এই নিচের সার্কিটটা নিচ্ছি। কোন সার্কিটটা দেখো, ক্লোজ সার্কিট অফ দ্য মেস কত BCDE। তাহলে এখানে যদি আই কারেন্ট যায়,
তাহলে এই অংশে ভোল্টেজ ড্রপ আইআরগুলোর যোগফল 30I সমান 3, তাহলে I সমান 3/10 অ্যাম্পিয়ার। তাহলে দেখো R2-র মধ্যে কারেন্টটা বেরিয়ে গেল। এইবার ওপরের ক্লোজ সার্কিটটা নিয়ে ভাবি, আবার কারশফস ল। কারশফস ল মানে সামড ওভার EI সমান সমান সামড ওভার IR আমি বলেছিলাম, বা সামড ওভার V। তার মানে ভোল্টেজ ড্রপগুলো যে যোগফল VI আর কি, VI ভোল্টেজ ড্রপগুলো যে যোগফল সেটা ইএমএফগুলো যোগফলের সঙ্গে সমান। পার্টিকুলার সেন্সটাকে যদি ধরি, এখানে একটাই সেন্সে কারেন্ট যাচ্ছে, সুতরাং খুব সহজে করে ফেলতে পারলাম। উপরে দেখো এইবারে কোন মেশটা নিচ্ছি, এ বি ই এফ জি এ, এই ক্লোজড অংশটা নিচ্ছি। এখানেও ছিল BCDE করা উচিত ছিল, পুরো মেশটা, পুরো ক্লোজড লুপটা। দেখো এইখানে ধরা যাক কারেন্ট হলো I2, তাহলে ভোল্টেজ ড্রপ কত, 10 × I2 সমান সমান দেখো সোর্স অফ ইএমএফ। দেখো এর যা কারেন্ট যেদিকে, এ সেদিকে দিচ্ছে, বিপরীতে দিচ্ছে, এও বিপরীতে দিচ্ছে, তাহলে দেখো কত দাঁড়াচ্ছে, কত হচ্ছে। দেখো এর কারেন্ট আমি এই দিকে ধরেছিলাম, তাহলে ইএমএফের যোগফল 3, দ্বিতীয় সেল বিরোধিতা করছে 3 - 3, এও বিরোধিতা করছে -2, তাহলে I2 সমান সমান কত দাঁড়ালো, -2/10, তার মানে -0.2 অ্যাম্পিয়ার। মাইনাস মানে আমরা কারেন্টটা নিচ্ছিলাম কোন দিকে, এফ থেকে জিতে, অ্যাকচুয়াল কারেন্ট হবে জি থেকে এফে। তাহলে দুক্ষেত্রে কারেন্টের মান কত, দেখো এই সেলের ক্ষেত্রে কারেন্টটা অবশ্য পজিটিভ বেরিয়েছিল, তার মানে কারেন্ট ছিল সি থেকে ডিতে, সি টু ডি, এই সেন্সে কারেন্ট ছিল 0.3 অ্যাম্পিয়ার R2-র জন্য। R1-এর জন্য কিন্তু কারেন্টটা মাইনাস এসছে, তাহলে কারেন্টের দিক অ্যাকচুয়ালি হলো G2F-এর দিকে কতটা, 0.2 অ্যাম্পিয়ার। এইভাবে আমরা খুব সহজে বের করে নিতে পারি। এর পরের লেসনে বাকি কিছু প্রবলেম এবং পাওয়ার ডিসিপেশন ইত্যাদি নিয়ে